তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো, তুমি কি মনে করো মেইজি পুনঃস্থাপনে বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তাতে দেরি না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। জাপানি লেখক টোকুটোমি সোহা জানিয়েছেন যে জাপানের সামন্ততন্ত্র ছিল ভঙ্গুর প্রকৃতির। গ্রামীণ সমাজে যারা নেতৃত্ব ছিলেন তারা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছিলেন। এরাই হলেন মেইজি বিপ্লবের প্রকৃত শক্তি। মেইজি নেতারা নন, সমাজের মধ্য থেকেই এমন অপরাজেয় শক্তি উঠে এসেছিলেন যা শগুনতন্ত্রের পতন ঘটিয়ে দেয়। মার্ক্সবাদী ঐতিহাসিকেরা মনে করেন জাপানি বিপ্লব হলো বুর্জোয়া বিপ্লব। বিপ্লবের পরেও গ্রামীণ সমাজের অনেক বৈশিষ্ট্য রয়ে যায়। শিবহারা টাকুজি পাক প্রত্যাবর্তনের পটভূমি বিশ্লেষণ করে দেখিয়েছেন, দেশের গণবিদ্রোহের ঘটনা ঘটেছিল, নৈরাজ্য দেখা যায়। তার মতে জাপানের কৃষি অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন বিপ্লবের আসল শক্তি। জনগণ সামন্ততন্ত্র বিরোধী হয়ে উঠেছিল। কন্টার ট্রটম্যান সামন্ততন্ত্র বিরোধী শক্তির কথা স্বীকার করে নিয়ে বলেছেন যে সর্বত্র এই শক্তি বাকুফু বিরোধী ছিল না। এই দলের শাসক গোষ্ঠী ও সমাজতান্ত্রিক শ্রেণীর প্রধানরাই ছিলেন, দুই দলের সাধারণ মানুষরাও ছিলেন। পরের প্যারা, 1867 থেকে 68 খ্রিস্টাব্দে মেইজি বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন সম্রাটের দরবারের অভিজাতরা, ডাইমিওরা, সামুরাই, গ্রামপ্রধান প্রমুখ, সম্পূর্ণ কৃষক, বণিক ও সাধারণ মানুষ। সম্রাটপন্থী প্রচার করেন যে শগুন সম্রাটের অধিকার ও ক্ষমতা অবৈধভাবে আত্মসাৎ করেছেন। শিন্টো ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও সম্রাটের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য বৃদ্ধি পেয়েছিলেন। টটম্যান বলেন যে দরবারি সদস্য সভা বিপ্লবের বড় ভূমিকা নেননি। সম্রাটকে নিয়ে আন্দোলন শুরু হলেও তারা মদত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্বে এরা অনেকটাই নিষ্ক্রিয় থাকেন। সম্রাটপন্থীরা শোনোজায় প্রচার করলেন তাদের কর্মসূচি ছিল না। তারা জাপানি জাতীয়তাবাদের কথা বলেছিল, কিন্তু জাতিরাষ্ট্রের ধারণা তাদের ছিল না। বিপ্লবে একটি প্রধান গোষ্ঠী হলো ডাইমিও। এদের সানহান নামে পরিচিত। সব ডাইমিও পরিবর্তন চায়নি। এদের মধ্যে দুটি গোষ্ঠী ছিল, বৃহৎ ডাইমিও ও ক্ষুদ্র ডাইমিও হাটামোটা। সাতসোমা, চোসু, তোসা ও সাগা ডাইমিও শগুনতন্ত্রের বিরোধিতা চেয়েছিলেন। শগুনের সঙ্গে চোসুর সশস্ত্র সংঘাত হয়। এরাই অভ্যুত্থান ঘটিয়ে শগুনতন্ত্রের পতন ঘটিয়েছিলেন। এদের মধ্যে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্বার্থের সমন্বয় ঘটেছিল। শগুনের নিয়ন্ত্রণ ও মুক্তি কামানোর এরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। গ্রামের হাটামোটোর শগুন বিরোধিতা নেমে এদের হাত শক্ত করেছিলেন। পরের প্যারা, এন্ড্রু গর্ডেন মেইজি বিপ্লবকে বলেছেন সামুরাই বিপ্লব। 17.5 লক্ষ সামুরাই এই আন্দোলনে সামিল হয়েছিলেন। এইচ নরম্যান মনে করেন নিম্নবর্গের সামুরাই ও বণিক বিপ্লব ঘটিয়েছিলেন। আলবার্ট ক্রেগ জানিয়েছেন যে সামুরাইরাই একটি ঐক্যবদ্ধ শ্রেণী ছিল না, তাদের সাধারণ স্বার্থ ছিল না। বিসলি জানাচ্ছেন বহু ধরনের লোক নিয়ে এই মিশ্র শগুন বিরোধী গোষ্ঠী গড়ে উঠেছিলেন। গ্রামীণ প্রধান, সম্পন্ন কৃষক, বণিক সকলে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। গ্রামের সামুরাই গ্রোসি এদের শক্তি বৃদ্ধি করেছিলেন। গ্রামের শাসকরাও এদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ক্রেগের মতে সামুরাইদের বেশিরভাগ ছিল নিম্ন সামুরাই গোষ্ঠীর লোক। গ্রামীণ সম্পন্ন কৃষক বা গ্রাম প্রধানরাই সামুরাইদের মতো পদবি ব্যবহার করত অথবা তাদের মতো অস্ত্র বহনের অধিকার লাভ করেছিলেন। শহরের সামুরাইদের বিক্ষোভের সঙ্গে মিশেছিল গ্রামের সামুরাই ও প্রধান গ্রামের দুর্দশা। এইসব আলোচনা থেকে বোঝা যায় যে জাপানের সামুরাই ঐক্যবদ্ধ কোনো শ্রেণী ছিল না। তাদের মধ্যে অন্তত 3টে স্তর লক্ষ্য করা যায়, উচ্চ, মধ্য ও নিম্ন। এরা একযোগে শগুনতন্ত্রের পতন ঘটিয়েছিল। তবে শগুনের পক্ষেও বেশ কিছু সামুরাই কাজ করেছিলেন। মেইজি বিপ্লবে এদের ভূমিকাকেও কখনো গৌণ করে দেখা যায় না। পরের প্যারা, মেইজি বিপ্লবে বণিকদের ভূমিকার কথাও উল্লেখ আছে। একথা ঠিক যে এই আন্দোলনে বণিকরাও জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তাদের স্বতন্ত্র অনেকে স্বীকার করতে চান না। মিৎসুই ও সুমিতোমো বণিক পরিবারগুলি বিরোধী নেতাদের অর্থ সাহায্য প্রদান করেছিলেন। কিয়োটো, এডো ও ওসাকাতে বণিকরা অর্থশালী হয়ে উঠেছিলেন। শগুন নিয়ন্ত্রিত বাণিজ্য, একচেটিয়া বাণিজ্য, জবরদস্তি কর, অভ্যন্তরীণ শুল্ক ইত্যাদি তারা পছন্দ করত না। তা সত্ত্বেও তারা কখনো বিদ্রোহী হয়ে ওঠেনি। শগুনতন্ত্রের বিরোধিতা শুরু হলেও কয়েকজন বণিক সম্রাটপন্থী অর্থ সাহায্য করেছিলেন। এ প্রসঙ্গে একথাও বলা যায় যে বহু বণিক বাকুফুকে অর্থ সাহায্য করেছিলেন। পরের প্যারা, সাধারণ মানুষ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন কামনা করেছিলেন। তাদের মধ্যে নতুন আশা, উদ্দীপনা সঞ্চার হয়েছিল। কোনো সম্রাটপন্থী নিহত হলে
তারা শোক প্রকাশ করত। এদের প্রতি এদের প্রতি তাদের সহানুভূতি ছিল। মন্দিরের গায়ে ও প্রাচীরপত্রে অনেক ব্যঙ্গ ও কৌতুক প্রকাশ করা হতো, যার মধ্যে দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিলেন। বর্তমানে রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থার প্রতি কটাক্ষ থাকত। প্রত্যাবর্তন আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা প্রায় সকলেই মধ্যবর্তী স্তরের মানুষ। সামন্ত সমাজে তারা বিরোধিতা করেন, কারণ সেখানে তাদের সম্মান ও স্বীকৃতি ছিল না। এরা মনে করেন সম্রাট ও দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন। অবমানিত লাঞ্ছিত জাতির জন্য তারা সম্মানের অবসান দখলের স্বপ্ন দেখেছিলেন। শুধু নিজেদের হানি নয়, জাতীয় রাজনীতিতে তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন। অবমানিত লাঞ্ছিত জাতির জন্য তারা সম্মানের আসন দখলের স্বপ্ন দেখিয়েছিলেন। শুধু নিজেদের স্থানে নয়, জাতীয় রাজনীতিতেও তারা অংশ নিতে চেয়েছিলেন। সামন্ত প্রধান শগুনের অধীনস্থ ভ্যাসাল হিসাবে নয়, সম্রাটের সেবক হিসাবে তারা আত্মসমর্পণ বৃদ্ধির আশা পোষণ করেছিলেন। মেইজি নেতারা উপলব্ধি করেছিলেন বাকোয়ান ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে না, এর স্থান নেবে সম্রাটের অধীনে স্থাপিত এক কেন্দ্রীয় শাসন। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে, এবং এই নোটটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই বলতে পারেন, এবং অন্য নোটটি চাইলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ফলো করতে পারেন, আমরা সেখানে এই নোটটি আপনাদের দিয়ে দেবো। আর পিডিএফ লাগলেও আমাদের বলতে পারেন, আমরা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।